ধর্ষণের প্রতিবাদে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিচার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম সরকার ব্যবস্থার দাবি ছাত্র দলের। এখন চিন্তা করতে হয় যে আমাদেরকে কে তাকাচ্ছে। সন্ধ্যার পর আমরা আর বের হই না। মেয়ে হোক ছেলে হোক যেই হোক তার যাতে অ্যাটলিস্ট এই দেশে নিরাপত্তাটা থাকে। বিচার করতে না পারেন তবে তার পদত্যাগই করা উচিত। আমাদেরকে নিরাপত্তা দিতে, এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যদি আপনারা সেটি না পারেন ক্ষমতা থেকে নেমে যান। আগামীতে একটি ঘটনা যেন না ঘটে, সেই ধরনের দৃষ্টান্তমূলক আইনের সংস্কার, সেই ধরনের আমাদের সামাজিক অবকাঠামো এবং সরকার ব্যবস্থা চাই। মাগুরায় শিশু ধর্ষণের মামলায় মধ্যরাতে বসল আদালত। 4 আসামি রিমান্ডে, আইনি সহযোগিতা না দেওয়ার ঘোষণা আইনজীবীদের। যে আসামিরা আছে আমরা মাগুরাবার তাদের কোনো আইনি সহায়তা প্রদান করব না বলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। ন্যায় বিচার নিশ্চিতের জন্য যা যা প্রয়োজন মাগুরাবার আমরা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুর সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগ। শেখ হাসিনা সহ পরিবারের বিরুদ্ধে 6 মামলার চার্জশিটের অনুমোদন দুদকের। আসামির তালিকায় সাবেক প্রতিমন্ত্রী সহ আরও 2 জন। গুমের পরদিন কাটত ক্রসফায়ারের শঙ্কায়। জড়িতদের বিচার দাবি বিএনপি নেতা সালাউদ্দিনের। চৌধুরী আলমের গুমের বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ পরিবারের। ডিসেম্বরে নির্বাচনের টাইমলাইন মিস করতে চায় না ইসি। ব্রিটিশ হাই কমিশনারকে সিইসি সংস্কারের বিষয়ে মতামত নিতে 34টি দলের কাছে ঐক্যমত কমিশনের চিঠি। বনানীতে দুর্ঘটনায় নিহত 2 পোশাক শ্রমিক, আহত আরও 1 জন। সড়ক অবরোধ করে বিক্ষোভ সহকর্মীদের। রাজধানীতে তীব্র যানজটে নাকাল কর্মব্যস্ত মানুষ। এবং বাজারে পণ্যের সংকট তৈরিতে নদীতেই গুদাম। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভাসছিল প্রায় 1100 লাইটার জাহাজ। অভিযান চালিয়ে গন্তব্যে যেতে বাধ্য করল কোস্টগার্ড। মাগুরা সহ সারা দেশে শিশু ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় আজও উত্তাল রাজধানী। সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্র সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ এক কাতারে হন অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আদায়ে। নিরাপত্তা নিশ্চিতে আইন পরিবর্তন ও সক্ষম সরকার ব্যবস্থার দাবি জানিয়েছে ছাত্রদল। দেশজুড়ে একের পর এক শিশু ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানাতে সোমবার সকালে রাজু ভাস্কর্যের সামনে দলে দলে ব্যানার ফেস্টুন হাতে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। চলমান ধর্ষণ, খুন, ছিনতাইয়ের ঘটনায় দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এমন অভিযোগ তুলে বিচার ব্যবস্থা সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের সাজা নিশ্চিতের দাবি জানান তারা। শুধু রিপ্রেজেন্ট করছি না, আসিয়ার মতো সকল মেয়েকে আমরা রিপ্রেজেন্ট করছি। এই জায়গায় যেখানে আমরা কথা বলছি, এখানে বাঁধন নামে এক তরুণী নির্যাতিত হয়েছিল, তাও এক শাসক দলের ছাত্র নেতার হাতে। তখন বিচার হয়নি। আমিও একজন আসিয়া, আমারও তো নিরাপত্তা নাই। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছি সভা সমাবেশ করার জন্য নয়, আমাদেরকে নিরাপত্তা দিতে। রাজধানীর বেইলি রোডে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ সময় নারীর প্রতি সহিংসতা রোধে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা। ভুক্তভোগীর নয়, ধর্ষকদের চেহারা প্রকাশ্যে আনার দাবিও জানান শিক্ষার্থীরা। আইন প্রয়োজনে সংশোধন করে আগামী জুন মাসের 10 তারিখের মধ্যে উনার কথার আমরা প্রতিফলন দেখতে চাই। একই সময়ে একই দাবিতে হাইকোর্টের সামনে মানববন্ধন করেছে ছাত্রদল। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের উদাসীনতায় দিন দিন এ ধরনের সহিংসতা বাড়ছে। আমরা আপনাদের উপর আঙ্গুল তুলতে বাধ্য হব। আসছে আমাদের অত প্রতীকী, কিন্তু এর ধরনের হাজার হাজার ঘটনা এই দেশে ঘটে। আমরা আগামীতে একটি ঘটনা যেন না ঘটে, সেই ধরনের দৃষ্টান্তমূলক আইনের সংস্কার, সেই ধরনের আমাদের সামাজিক অবকাঠামো এবং সরকার ব্যবস্থা চাই। আপনারা দ্রুত ধর্ষণের বিরুদ্ধে ব্যবস্থা নেন, অন্যথায় আপনারা দ্রুত পদত্যাগ করুন। এছাড়াও নারীর প্রতি সহিংসতা বন্ধে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছে সম্মিলিত নারী প্রয়াস। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।
ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকার বাইরেও চলছে প্রতিবাদ কর্মসূচি। এদিকে বগুড়ায় শিশু ধর্ষণের মামলায় বিক্ষুব্ধদের রোষানল এড়াতে মধ্যরাতে বসে আদালত। 4 আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। এদিকে অভিযুক্তদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল মাগুরা। জেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে চলছে নানা কর্মসূচি। সোমবার সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আদালতের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা। একই সময়ে একই দাবিতে মানববন্ধন করে জেলা ছাত্রদল। দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি সবার। প্রত্যেকদিন নিউজ পেপার খুললেই, টিভি অন করলেই আমরা দেখতে পাচ্ছি এইখানে ধর্ষণ, মানে পুরো বাংলাদেশ জুড়েই ধর্ষণের একটা লীলা খেলা চলছে। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের মুখে ক্ষুণ্ণ হয়েছে। আমরা সেখানে দাবি করি বাংলাদেশের আইন সংশোধন করা হোক। এদিকে নিরাপত্তার কারণে মধ্যরাতে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি হিটু সহ 4 জনকে। এ সময় আদালতের কাছে আসামিদের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে প্রধান অভিযুক্ত হিটু শেখের 7 দিন ও বাকি 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিন আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জেলার আইনজীবীরাও। তারা জানান মামলার আসামিদের আইনি সহায়তা দেবে না আইনজীবী সমিতি। যে আসামিরা আছে আমরা মাগুরা বার তাদের কোনো আইনি সহায়তা প্রদান করব না বলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এদিকে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্যারিস রোডে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। আমাদের প্রশাসনের কোনো ভূমিকা নাই। আজকে আমাদের পুলিশ বাহিনী চুপ, আজকে আমাদের সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার কারণেও তারা চুপ। একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে ঝিনাইদহ, সাতক্ষীরা, নওগাঁ সহ দেশের বিভিন্ন এলাকায়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে 6 মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। সকালে সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে 3 সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। এর মাধ্যমে পট পরিবর্তনের পর প্রথম কোনো দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে শেখ পরিবারের সদস্যদের। চার্জশিটে আসামির তালিকা নতুন করে যুক্ত হচ্ছেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক এপিএস মোহাম্মদ সালাউদ্দিন। দুদক বলছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে ক্ষমতার প্রভাব খাটিয়ে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় গেল জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানসহ 14 জনের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। গুমের পর ক্রসফায়ারের শঙ্কায় দিন কাটত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের। শেখ হাসিনা সহ 1.5 যুগে সব গুম খুঁড়ে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তিনি। গুমের 10 বছর পর একান্ত সাক্ষাৎকারে জামাতের সঙ্গে সম্পর্ক এবং আওয়ামী লীগের বিষয়েও জানিয়েছেন অবস্থান। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় কিংবা গণপরিষদ ভোটের প্রস্তাবের পেছনে ভিন্ন মতলব দেখছে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। মিজানুর রহমান এবং অনুপের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের নির্যাতন আতঙ্কে তখন ঘর ছাড়া বিএনপির অসংখ্য নেতাকর্মী। নেতাদের বেশিরভাগই আত্মগোপনে। নানা কৌশলে দলের কেন্দ্রীয় বার্তা তৃণমূলে পৌঁছে দিতেন তৎকালীন বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। এমন পরিস্থিতির মধ্যেই 2015 সালের 10ই মার্চ উত্তরার বন্ধুর বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে কালো কাপড়ে চোখ ও হাত বেঁধে তুলে নেওয়া হয় তাকে। এরপর 2 মাস রাখা হয়েছিল অজ্ঞাত স্থানে কবরের মতো অন্ধকার ছোট্ট কুঠুরিতে। ঠিক 61 দিন পর ভারতের শিলংয়ে উদ্ধার হন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। এরপর আইনি জটিলতা আর সরকারের রোষানলে দেশে ফেরা সম্ভব হয়নি তার। সরকার পতন হলে দীর্ঘ 9 বছর পর দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে আমি যে ফ্ল্যাটে থাকতাম সেখানে এসে আমাকে তারা হাত বেঁধে চোখ বেঁধে গ্রেফতার করে নিয়ে যায়। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানালেন বিভীষিকাময় সেই দিনগুলোতে ভয় গ্রাস করেছিল তাকে। ক্রসফায়ারের শঙ্কায় কাটত প্রতিটি দিন। আমি সবসময় অপেক্ষা করছিলাম হয়তো কোনো এক সময় তারা আমাকে ক্রসফায়ার দিবে। এটাই তো তাদের তখনকার সময়ের জন্য স্বাভাবিক ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গুম হন বলে দাবি এই বিএনপি নেতার। 1.5 যুগে সব গুম খুনে জড়িত প্রত্যেকের বিচার দাবি তার। এই সবগুলো পরিচালিত হয়েছে
হয়েছে তো সরকারের নেতৃত্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরাসরি নির্দেশে, সেটাও প্রমাণিত হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে। প্রতিটি হত্যার, প্রতিটি গুমের, প্রতিটি অপহরণের, প্রতিটি এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিচার এই দেশের মাটিতে হতেই হবে। সেজন্য যত সময় লাগুক, যে রকম আদালত প্রতিষ্ঠা করতে হয় করতে হবে। দেশের সাম্প্রতিক রাজনীতি, জামায়াতের সঙ্গে সম্পর্ক ও আওয়ামী লীগের বিষয়েও কথা হয় এই বিএনপি নেতার সঙ্গে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় কিংবা গণপরিষদ নির্বাচনের দাবির পেছনে ভিন্ন উদ্দেশ্য আছে বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। জনগণ তো গণ অভ্যুত্থান ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান নির্বাচনের জন্য করেনি, গণতান্ত্রিক এবং সাংবিধানিক সকল অধিকার ফেরত পায়। এটাই ছিল জন আকাঙ্ক্ষা। এখানে অন্য কিছু ভাববার কোনো সুযোগ নাই। যারা এই সমস্ত কথাগুলো বলছে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। আওয়ামী লীগ হচ্ছে এই দেশে একটি ফরগটেন হিস্ট্রি। আমি মনে করি না বাংলাদেশের মানুষ কোনোদিন আওয়ামী লীগের রাজনীতিকে আর কোনো সময় স্বাগতম জানাবে। জামাত ইসলামী তার নিজস্ব আদর্শিক রাজনীতি করে এবং তার নির্বাচনী কৌশল হিসেবে তারা বিভিন্ন দলের সাথে জোট করবে কি করবে না সেটা তাদের নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। আমরা রাজনৈতিক অঙ্গনে সবাইকে আমাদের প্রতিদ্বন্দ্বী মনে করি, পক্ষ বিপক্ষ নয়। অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ডিসেম্বরে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে বলেও আশা জানান বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। ইন্টারিম গভর্নমেন্ট যারা দায়িত্বে আসে তাদের প্রধানতম উদ্দেশ্যই থাকে জাতীয় সংসদ নির্বাচন করা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের আমলে প্রথম গুমের শিকার বিএনপি নেতা কাউন্সিলর চৌধুরী আলমের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়। এ ঘটনায় আসামি করা হয়েছে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাসিম, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, এনটিএমসির জিয়াউল আহসান সহ 18 জনকে। 2010 সালের 25 জুন রাজধানীর ইন্দিরা রোড থেকে চৌধুরী আলমকে তার গাড়ি থেকে বের করে মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয়। 2010 সালের জুলাই মাসে হাইকোর্ট পুলিশ ও সরকারকে দ্রুত চৌধুরী আলমকে খুঁজে বের করার নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি। আইসিটি বরাবর আমার আব্বার গুম মামলার লিখিত অভিযোগটা দায়ের করলাম। অভিযোগে আপনার অভিযুক্তদের নামে প্রথমে আছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ, জিয়াউল আহসান সহ, খান আখতারুজ্জামান সহ আরও প্রায় 18 জন। আমি সরকার পরিবর্তনের সাথে সাথে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তার সুবিচার কামনা করতেছি। যশোরে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। দুপুরে জেলা এবং দায়রা জজ আদালত এ আদেশ দেন। 2015 সালের 22 জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন। এরপর আদালতের নির্দেশে ওই বছর 21 এপ্রিল চার্জশিট দেয় যশোর কোতোয়ালি থানা পুলিশ। 9 বছর ধরে চলমান এই মামলায় সাক্ষ্য গ্রহণে অভিযোগ প্রমাণ না হওয়ায় তারেক রহমানকে বেকসুর খালাস দেন বিচারক। 494 ধারা মতে আমরা এটা দাখিল করতে পারি এবং করেছিলাম। করার পরে সেটা আমাদের আমলি আদালত এটাকে গ্রহণ করে নাই। পরবর্তী সময় আমরা সেটার বিরুদ্ধে রিভিশন মামলা করেছি এবং রিভিশনে আজকে আমাদের যশোরে জেলা এবং দায়রা জজ আদালত এই মামলার শুনানি অন্তে আমাদেরকে তারেক সাহেবকে মামলা থেকে অব্যাহতি বা খালাস দিয়েছে। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি যাচ্ছে সেখানে। একটা স্পেশাল আইন করার, এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায়, এটা আইনের একটা কাভার লাগবে। আমরা অন্যান্য বিদেশি যেই যারা এই মানি লন্ডারিং এই গভর্নমেন্টকে সাহায্য করছে, মানি লন্ডারকৃত মানিকে ফেরত আনার বিষয়ে যারা সাহায্য করছেন তাদেরও এটা একটা চাহিদা। তো সেই অনুযায়ী একটা আইন খুব দ্রুত করা হচ্ছে এবং এই আইনের আওতায় অনেকগুলো কাজ আরও এক্সিলারেটেড করা হবে। এইখানে আরেকটা হচ্ছে যে যতগুলো প্রচুর ল ফার্মের সাথে আমরা ইন্টারিম গভর্নমেন্ট এবং টাস্ক ফোর্স কথা বলছে এবং এই ল ফার্মগুলোর সাথেও এই আইনি যে আইনটা যেটা করা হবে সেটা ল ফার্মের সাথে এক ধরনের তাদের সাথে এগ্রিমেন্ট করতে এটা সাহায্য করবে।
তো ল ফার্মের মতো 30টার মতো ল ফার্ম, অনেকগুলো 200টা ল ফার্মের সাথে আমরা অলরেডি কথা বলেছি, এখনো সিলেকশন হয়নি। এটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিলেকশন হবে। 30টার মতো ল ফার্মকে ইন্টারন্যাশনালি যারা খুব রেপুটেড তাদের সাথে আমরা এক ধরনের এগ্রিমেন্টে হয়তো যাব, সেটা নিয়েও কথাবার্তা হচ্ছে। আর প্রফেসর ইউনূস মিটিংয়ে বারবার তাকাতে দিয়েছেন যে যত দ্রুত করা যায় এবং সর্বোচ্চ এফোর্ট দিতে বলেছেন। উনি বলেছেন যে এটা বাংলাদেশের মানুষের টাকা এবং এইটা যত দ্রুত পারা যায় এই টাকাটা বাংলাদেশে ফেরত আনতে। উনি খুব প্রতি মাসে উনি বলছেন যে এটার বিষয়ে এখন থেকে প্রতি মাসে হাই পাওয়ার মিটিং হবে এবং এটা জাস্ট ঈদের পরে আরেকটা মিটিং উনি ডেকেছেন যে এটা কতটা অগ্রগতি হচ্ছে এটা, এবং এটা এখন থেকে আশা করা হচ্ছে যে প্রতি মাসে এটার উপর মিটিং হবে। আর একটা হচ্ছে প্রফেসর ইউনূস বলেছেন যে পুরো ডিটেলস গুলো জানার জন্য। অনেক ক্ষেত্রে এই ডিটেলস এখনো আমরা মানে যেই পরিমাণ টাকা চুরি হয়েছে, যেই পরিমাণ টাকাও বিদেশে পাচার হয়েছে, এটার ফুল স্কোপটা কতটুকু হয়েছে এটা আসলে এখনো আমরা মানে যেটা জেনেছি আরো ডিটেলে জানা, কোথায় গিয়েছে টাকাটা, আসলে কিভাবে নিয়ে গেল, কোথায় গেল। এবং আজকের মিটিং একটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিংস ছিল যেটা এনবিআর এর চেয়ারম্যান জানিয়েছেন যে আপনারা জানেন যে অনেক ছেলে মেয়ে বিদেশে পড়তে যায়, অনেক ধনীর ছেলে মেয়ে যায়, ইভেন মিডল ক্লাস ফ্যামিলি ছেলে মেয়েও যায়। একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলের যে টিউশন ফি, একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে, 400-500 কোটি টাকা। মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন, মানে এটা আনবিল। এটা অনেকগুলো, আমরা তো আগে জানতাম যে এটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে হুন্ডির মাধ্যমে বা আপনি ওভার ইনভয়েস বা আন্ডার ইনভয়েসের মাধ্যমে টাকাটা পাচার হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা আপনার ছেলে পড়তে যাচ্ছে, তার টিউশন ফি, আপনি যদি খুব টপ ইউনিভার্সিটিতেও পড়ান, আপনার বছরের টিউশন ফি কত লাগে? ঊর্ধ্বে 1 কোটি টাকা। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা সম্ভব বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সংস্কারের বিষয়ে মতামত নিতে 34টি দলের কাছে চিঠি পাঠানো হয়েছে। আলোচনার মাধ্যমে জুলাই সনদ তৈরি করা সম্ভব হবে বলে বিশ্বাস করে কমিশন। 6টি সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও গ্রহণের লক্ষ্যে সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন। এতে অংশ নেন সবকটি কমিশনের প্রধানরা। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সহ 34টি দলের কাছে 166টি সুপারিশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এখন দলগুলোর মতামত দিলেই শুরু হবে আলোচনা। প্রকৃতপক্ষে আমরা আশা করছি প্রত্যেকটা প্রস্তাবের ক্ষেত্রে 34টি দলই একমত হবে। সেটা হলে সবচেয়ে ভালো হবে আমাদের জন্য, কাজটা সহজ হবে, খুব সহজে আমরা অগ্রসর হতে পারব। গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করা সম্ভব বলেও মনে করেন জাতীয় ঐকমত্য কমিশন। প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি হলো সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কিনা। এতে 3টি বিকল্প রাখা হয়েছে, সেগুলো হচ্ছে একমত, একমত নই এবং আংশিকভাবে একমত। প্রশ্নের জবাবে কমিশনের সহসভাপতি জানান, তাদের কাজের কারণে নির্বাচন আয়োজনে বাধা হবে না। ডিসেম্বর মাসে নির্বাচন করার ব্যাপারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আশা করি যে খুব শীঘ্রই এ ব্যাপারে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে। ফলে এই সংস্কার কমিশনের কাজ বা ঐকমত্য কমিশনের কাজের কারণে নির্বাচনী প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কোনো কারণ আমি দেখি না। আলী রিয়াজ আরও বলেন, গুরুত্বপূর্ণ সুপারিশ নিয়ে দলগুলোর মতামতের পাশাপাশি নাগরিকদেরও মতামত নেওয়া হবে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চায় না নির্বাচন কমিশন। সকালে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠকের পর একথা জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আর সারাকুক বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য।
জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে প্রায় 2 বছর পর নির্বাচন কমিশনে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বেলা 11:30টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে আসেন। তিনি বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে। প্রায় 1 ঘণ্টা বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সিইসি ও ব্রিটিশ হাই কমিশনার। সারাহ কুক বলেন, বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। যে কোনো সহায়তা দিতেও প্রস্তুত তারা। বাংলাদেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যে কোনো সহায়তা দিয়ে পাশে থাকবে যুক্তরাজ্য। প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার সময়সীমা অতিক্রম করতে চান না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে ডিসেম্বরে ইলেকশন হলে তো সে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছি, এটা আমি তাদেরকে বুঝিয়েছি, তারা খুব অ্যাপ্রিশিয়েট করেছে। নির্বাচন পর্যবেক্ষকদের প্রশিক্ষণ নিয়ে যুক্তরাজ্যের সহায়তা চাওয়ার কথা জানান সিইসি। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় 2 পোশাক শ্রমিক নিহতের জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সহকর্মীরা। প্রায় 7 ঘন্টা অবরোধের পর দুপুর 1:30টার দিকে সড়ক ছাড়েন তারা। এই সময় পিকআপ চালককে গ্রেফতার এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে প্রশাসনকে 48 ঘন্টা সময় বেঁধে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। অবরোধের কারণে বনানী সহ আশেপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন অনেকেই। সোমবার সকালে বনানী চেয়ারম্যান বাড়িতে রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় নিহত হন 2 পোশাক শ্রমিক, আহত হন আরও একজন। এ খবরে রাজপথে নেমে আসেন সহকর্মীরা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দাবি জানান নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করার। ওদের ক্ষতিপূরণ দিতে হবে। 3 জন মানুষ, 2 জন মারা গেছে, 2 জন মেডিকেলে আছে। মেডিকেলের চিকিৎসাটা দিতে হবে না, যে হালকা চিকিৎসা করে উপকার করতে হবে। যারা মারা গেছে ওদেরকে বাড়িতে নিতে হবে, দাফন কাফন করতে হবে, অনেক কিছু তো আছে, ওগুলো তো কিছু করে না। সিসিটিভি আছে, এই 3টা সিসিটিভি ওরা শনাক্ত করে যে বাস হোক অথবা ট্রাক হোক, সে যেন শনাক্ত করে আমাদের খুনিকে আমাদের হাতে তুলে দেয়। আমাদের দাবি একটাই, আমাদের বোন মারা গেছে, হয় আমাদের বোন ফেরত দিব, নয় খুনিরে আমাদের সামনে অ্যারেস্ট করতে হইব। এই আন্দোলনের প্রভাব পড়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মহাখালী, গুলশান সহ রাজধানীর বিভিন্ন সড়কে। তীব্র যানজটে নাকাল নগরবাসী। বনানী আসার পরে দেখা জ্যাম, 2 ঘন্টা জ্যামে ছিলাম, 7টা থেকে 9টা পর্যন্ত জ্যাম ব্যবস্থা। টঙ্গী যাব, সকালবেলাও যে পরিস্থিতি রোডের, এখন সেই পরিস্থিতি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় আন্দোলনকারীদের। পরে 48 ঘন্টার আলটিমেটাম দেন পোশাক শ্রমিকরা। আমরা আগামী 2 দিন সময় দিচ্ছি পুলিশ বাহিনীর। তো 2 দিন আমরা পুলিশ বাহিনী, মানে ড্রাইভার এবং যে ট্রাকের মালিক, মামলা হবে। আর যদি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো সুযোগ থাকে মামলা করার, আমরা আমাদের আইনজীবী আছে তাদের সাথে কথা বললে আমরা ওই ব্যবস্থা নিব। ওই ব্যবস্থা নিয়ে উনি মামলা নেওয়ার পরে উনি আগামী 2 দিনের ভিতরে প্রশাসন, আমরা আশা করতেছি ওনারা অ্যারেস্ট করবে। যদি 2 দিনের ভিতরে অ্যারেস্ট না করে তাহলে আমরা পরবর্তী কর্মসূচি আমরা গ্রহণ করব। সড়ক অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় যান চলাচল। আয়শা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে 6 মামলার চার্জশিটের অনুমোদন নিয়ে কথা বলছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। আপনাকে একটু যদি হেল্প করি, আপনি যদি এটা বলেন আর কি, 3টা একসাথে বললেন না, এভাবেই জাস্ট ওই 3টা জায়গায় 6টা মামলা বলে যদি বলা যায়, 30 কাঠার জায়গায় যদি বলা যায়। আর যদি আসামিটা যদি আপনারা আপাতত কনফিউজ থাকে যে আসামি এই জন্যই মামলায় এখানে ভিন্ন ভিন্ন মামলা হওয়ার কারণে আসামির সংখ্যা কিন্তু এখানে পরিবর্তন আছে। এই জন্যই এখানে কিন্তু আসামি কিন্তু ভিন্ন ভিন্ন। কোন মামলা এখানে আছে 12 জন, কখনো আছে 17। আমি আপনাকে বলি ভাই, আমার বিষয়টা হচ্ছে 60 কাঠার বিষয়টা, তো আমাদের কারো 30 কাঠা আসছে। 3টা মামলা, 6টা মামলা জিনিসটা যদি একটু বলেন তাহলে আমাদের সুবিধা। অনুমোদন হয়েছে কয়টা মামলা? 6টা মামলা না 3টা মামলা? 6টা মামলা, 6টা মামলা চার্জশিট অনুমোদন হয়েছে। আমি আরেকবার আপনাদের সুবিধার্থে এটা আবার আমি বলছি। আপনারা জানেন যে আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে
তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে নিজ মালিকানায় ও তার পুত্র, কন্যা, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পের বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি এবং নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘনপূর্বক প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত তার দপ্তরের গৃহায়ন ও তার দপ্তরসহ গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সহায়তায় 6 জনের অনুকূলে 60 কাঠা জমি বরাদ্দ দেয়া সংক্রান্ত 6টি মামলা রুজু হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের এজাহারনামেও এবং তদন্তে আগত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম দুদক কার্যালয়ে। রমজানে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে নদীকেই ভোগ্যপণ্যের গুদাম হিসেবে ব্যবহার। চট্টগ্রাম বন্দর পেরিয়ে বহির্নোঙরে ভাসছিল প্রায় 1100 লাইটার জাহাজ। অভিযান চালিয়ে পণ্য খালাসে গন্তব্যে যেতে বাধ্য করেছে কোস্টগার্ড। শাখাওয়াত টিভির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বন্দর পেরিয়ে বহির্নোঙরের আলফা ব্রেভো অ্যাঙ্কারেজে অবস্থান নিয়ে আছে পণ্য বোঝাই শত শত লাইটার জাহাজ, সঙ্গে রয়েছে তেলবাহী ওয়েল ট্যাঙ্কার। বন্দরের বহির্নোঙরে পণ্য নিয়ে অবস্থানের যুক্তিসঙ্গত কারণ খুঁজতে সেখানে যায় কোস্টগার্ডের একটি বিশেষ দল। কারণ পণ্য বোঝাই সব ধরনের লাইটার জাহাজকে 72 ঘন্টার মধ্যে বন্দর সীমা পেরিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল আগেই। এই রমজানে এখন পর্যন্ত ভাসমান গুদাম হিসেবে কোনো জাহাজকে ব্যবহার করতে দেখা যায়নি। আমাদের একটা সার্কুলার আছে যে 72 ঘন্টার মধ্যে ডিসচার্জ করতে হবে, দ্রুত যাতে ডিসচার্জ করে সেই জন্য যত ইনিশিয়েটিভ নেওয়া দরকার আমার ডিপার্টমেন্টের পক্ষ থেকে যত টুলস আছে আমরা সেগুলো ব্যবহার করি। গত কয়েকদিনের অভিযানে এই ধরনের 1085টি লাইটার জাহাজকে বন্দর সীমানা পেরিয়ে পণ্য খালাসে গন্তব্য যেতে বাধ্য করেছে কোস্টগার্ডের সদস্যরা। রমজানে বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করতে লাইটার জাহাজকে গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগ ওঠায় কোস্টগার্ড এই অভিযান শুরু করে। আমরা চাইবো যে রোজার সময় যাতে কৃত্রিম কোনো খাদ্য সংকট আমাদের তৈরি না হয়, আমাদের বাজারে যাতে আমাদের খাদ্য সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা রয়েছে এটা যাতে সার্বিকভাবে থাকে। এই জন্য বাংলাদেশ কোস্টগার্ডের যে দায়িত্বপূর্ণ এলাকা, আমার বন্দর, আমার আউটার অ্যাঙ্করেজ এবং অভ্যন্তরীণ নৌপথে সার্বিকভাবে ঢাকা এবং অন্যান্য জায়গায় যে সকল জায়গায় যাচ্ছে সে সকল জায়গায় যাতে আমার দায়িত্বপূর্ণ এলাকায় কোনো খাদ্য মজুদ না হয়। শুধু চট্টগ্রাম বন্দর কিংবা বহির্নোঙরে নয়, জাহাজ এবং দ্রুতগতির মেটাল শার্ট দিয়ে অভিযান চালানো হচ্ছে চাঁদপুর এবং নারায়ণগঞ্জ সহ বিস্তীর্ণ নৌপথে। চট্টগ্রাম বন্দর হয়ে দেশের বিশাল নৌসীমায় অবস্থান করা পণ্য বোঝাই শত শত লাইটার জাহাজে অভিযান চালানো সত্যিই দুরূহ। এক্ষেত্রে আমদানিকারক এবং ব্যবসায়ীরা সততা না দেখালে রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে কমল দে, সময় সংবাদ। উচ্চমূল্যের বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে বাজার মূল্যের চেয়ে কম দামে বোতলজাত সয়াবিন তেল, চিনি, গুঁড়ো দুধ সহ 19টি ভোগ্যপণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। বিশেষ মূল্যে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। সিটি গ্রুপ বলছে, চাহিদা অনুযায়ী পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে। কোনো ক্রেতাকেই ফিরতে হচ্ছে না খালি হাতে। সোমবার সকালে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় সিটি গ্রুপের ভ্রাম্যমাণ ট্রাক থেকে এভাবেই পণ্য কিনতে দেখা যায় ভোক্তাদের। ঠেলাঠেলি কিংবা দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা ছাড়াই বাজার মূল্যের চেয়ে কমে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। এখানে যে মালটা সাশ্রয় দেখে আমি খুব আনন্দ করে মালটা নিতে পারছি, কারণ লাইন নাই। লাইনের কারণে আমি আসলে আমার এই যে টিসি মাল দিতে চেয়েছে, আমি এই পর্যন্ত কোনো মাল কোনোদিন নেই, আজকে আমার প্রথম। কম দামে গরিবের জন্য সুবিধা, গরিব কিনা কেটা খাওয়াবো না, তা তো দোকানে বেশি দাম কিনবার পাচ্ছে না। সিটি গ্রুপ যে একটি পবিত্র রমজান মাস উপলক্ষে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটি আসলে প্রশংসনীয় এবং আমরা চাই এই ধরনের কার্যক্রম এই সারা বছর জুড়ে অব্যাহত থাক। সিটি গ্রুপের মতো অন্যান্য প্রতিষ্ঠানও যেন এভাবে বিশেষ মূল্যে ভোক্তার কাছে পণ্য পৌঁছে দেয়, সেই দাবিও জানান অনেকে। এই কোম্পানির মতন আরো বড় বড় কোম্পানি যারা আছে ওনারা যদি এই ধরনের উদ্যোগ নিত, দেশের ভালো একটা মঙ্গল হতো। সবকিছু যে বর্তমানে দাম, ওর থেকে অনেক টাকা এখানে আমি কম পাইলাম, বাট এটা যদি মানুষ উদ্যোগ নেয় তাহলে আরো মানুষ এটা আরো নিতে পারবে। একজন ক্রেতাও যেন ফেরত না যায় সেই বিষয়টি প্রাধান্য দিয়েই সাজানো হয়েছে বিক্রি কার্যক্রম, জানালেন সিটি গ্রুপের প্রতিনিধি। এখানে যে কেউ এসে এই প্রোডাক্টগুলো নিয়ে যাবে ন্যায্য মূল্যে। আমরা
সবার যাতে মাল পায়, পণ্য পায়, সবার সাথে সবার কাছে যেন পৌঁছে, সেই ব্যবস্থা আমরা করি এখানে। রাজধানীর 15টি স্থানে ট্রাকে করে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলছে এই বিক্রি কার্যক্রম। চলবে পুরো রমজান জুড়ে। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। ঈদকে কেন্দ্র করে পণ্যবাহী জাহাজে ডাকাতি রোধে নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। চাঁদপুরের মোহনায় আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। মাসুদ, চাঁদপুরের যে এই নদী পথে নিরাপত্তা জোরদারের জন্য কোস্টগার্ড আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে তাদের যেই স্পিড বোর্ডে তারা তাদের সদস্যদের আর্ম হয়ে তারা এই নদীপথে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং যে পণ্যবাহী জাহাজগুলো রয়েছে লাইটার বাণিজ্যিক জাহাজ, এই জাহাজগুলোতে তারা অভিযান পরিচালনা করেছে এবং তাদের কাগজপত্র ঠিক আছে কিনা এবং একটি নির্দেশনা দেয়া ছিল 11 ফেব্রুয়ারি থেকে যে পণ্যবাহী জাহাজ নোঙর যেসব জায়গায় করে সেখানে যাতে তারা অনেক বেশিক্ষণ অপেক্ষা না করে, যে কারণে যেহেতু পণ্যগুলো ঢাকায় পৌঁছবে, চট্টগ্রামে পৌঁছবে এবং সেখান থেকে ঢাকায় যাবে, সে কারণে এই যে তাদের পণ্যগুলো যাতে বিভিন্ন জায়গায় অবস্থান করে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হয়, যেহেতু রমজান মাস চলছে, প্রচুর পণ্যের প্রয়োজন হয়, সেই পণ্যগুলো যাতে কোথাও দাঁড়িয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট তৈরি না হয় সেটি একটি বিষয়ে তারা নজরদারি করছে। এবং এর চেয়েও বড় বিষয় সেটি হচ্ছে যে ঈদকে সামনে রেখে বিভিন্ন জায়গায় ডাকাতি বেড়ে যায়, সেই ডাকাতি প্রতিরোধেও তারা তৎপর রয়েছে এবং লাইটার জাহাজগুলোকে ঘিরে কোনোভাবে যাতে নৌপথে ডাকাতির ঘটনা না ঘটে। পাশাপাশি যেই চুরির একটি বিষয় ঘটে অনেক জায়গায়, অনেক পণ্যবাহী জাহাজ সেগুলো নোঙর করে রাখলে সেখানে চুরি হয় পণ্য, সেই বিষয়গুলো তারা নজরদারি করছে। 5 আগস্টের আগে কোস্টগার্ড এগুলো একেবারেই 24 ঘন্টা তৎপরতা চালাতো না, কিন্তু 5 আগস্টের পরে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্নভাবে অবনতি ঘটার পরে কোস্টগার্ডকে তৎপর করা হয় এবং কোস্টগার্ড নদীপথে 24 ঘন্টায় তাদের যে টহল স্পিড বোর্ডের মাধ্যমে সেই টহল তারা জোরদার করে এবং জোরদার করে যে কোনো ধরনের অপরাধ তৎপরতা রোধের জন্য তারা কাজ করে যাচ্ছে। তারা 11 ফেব্রুয়ারি থেকে সারা দেশে 1085টি বাণিজ্যিক ও লাইটার জাহাজে যৌথ অভিযান পরিচালনা করেছে এবং যৌথ অভিযান পরিচালনা করে তারা এই যে বিভিন্ন ফিটনেস এবং বিভিন্ন ধরনের কাগজপত্র আছে কিনা সেগুলো তারা চেক করেছে এবং তারা যেটি বলেছে যে পণ্য গন্তব্যে পৌঁছা পর্যন্ত নিরাপদে এবং সেই জাহাজের ভালোভাবে যাতে পৌঁছাতে পারে কোনো ধরনের অপতৎপরতা ছাড়াই, সেই বিষয়টি তারা নিশ্চিতের জন্য সার্বক্ষণিক তারা নৌপথে তৎপর আছে। এই ছিল আসলে আমার কাছে চাঁদপুর থেকে কোস্টগার্ডের নিরাপত্তা জোরদারের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে। সামনে রেখে জমজমাট সিরাজগঞ্জের নিউ মার্কেট কাপড়ের হাট। এখানকার শাড়ি, লুঙ্গি ও গামছা পাইকারদের হাত ঘুরে চলে যায় দেশের বিভিন্ন জেলায়। বিক্রি ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা, তবে রং ও সুতার অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার কারণে লাভের অঙ্ক কম বলে দাবি তাদের। রিঙ্কু কুণ্ডর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। ভোরের আলো ফুটেছে সবেমাত্র, শুরু হয়ে গেছে তাঁতিদের কর্মযজ্ঞ। একদিকে সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর সহ বিভিন্ন উপজেলায় উৎপাদিত শাড়ি, লুঙ্গি, গামছা নিয়ে হাটে এসেছেন তাঁতিরা। অন্যদিকে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররাও এসেছেন এসব পণ্য কিনতে। ঈদকে সামনে রেখে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে মুখর সিরাজগঞ্জের নিউ মার্কেট কাপড়ের হাট। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দীর্ঘদিন পর বিক্রি ভালো হয় খুশি তাঁতিরা। এক থান কাপড় 4 পিস, 4 পিসে একটা থান আমরা 780 টাকা থান বিক্রি করি। এতদিন মাল খুব কম চলছে, একটা মাস হলে একটু কেনা বেচা ভালো। এই হাটে ঈদের সামনে মোটামুটি বেচা বিক্রি ভালোই হইতেছে। সারা বছর খুব একটা বেশি ভালো হয় নাকি, আমরা তাঁতিরা লসেই ছিলাম। যমুনা পাড়ের তাঁত পণ্যের সুনাম রয়েছে দেশ জুড়ে। এখানকার তৈরি শাড়ি, লুঙ্গি, গামছা পাইকারদের হাত ঘুরে চলে যাচ্ছে বিভিন্ন জেলায়। সিরাজগঞ্জের হাটে অনেক ভালো ভালো লুঙ্গি পাওয়া যায়। আমরা লুঙ্গি কিনে, থানের লুঙ্গি কিনে আমরা পুরাদা বাজারে, পুরাদা বড় বাজারে বাজারজাত করি। এখান থেকে পাইকারি কিনে নিয়ে শাহজাদপুর মানে রেডি করে আবার পাইকারি বিক্রি করি। তবে তাঁত শিল্পের প্রধান কাঁচামাল রং ও সুতার অনিয়ন্ত্রিত বাজারে দিন দিন লাভের অঙ্ক কমছে বলে দাবি তাঁতিদের। বিদেশ থেকে সুতামগুলো আইসে, এগুলা মনে হয় যে যদি কষ্ট কমে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মনে হয় যে আমার মনে হয় যে সুতার দামগুলো একটু কম পাওয়া যাবে, রং সুতার দাম কম পাওয়া যাবে। সপ্তাহে 2 দিন সোমবার ও বৃহস্পতিবার সিরাজগঞ্জের নিউ মার্কেট কাপড়ের হাটে প্রায় 3 কোটি টাকার বেচা কেনা হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। জুলাই আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই আন্দোলনে ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয় সেনাবাহিনী। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। এছাড়া আন্দোলনের সময় সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে বলে জানিয়েছে আইএসপিআর। 15 মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কেন্দ্রীয় অ্যাডভোকেসি সভা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এবারের ক্যাম্পেইনে দক্ষিণ সিটি এলাকায় 6 থেকে 11 মাস বয়সী প্রায় 1,10,000 শিশুকে একটি নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং 12 থেকে 59 বছর বয়সী 5,60,000 শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য ঠিক করা হয়েছে। 15 মার্চ সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত 1827টি কেন্দ্রে চলবে এই কর্মসূচি। দেশের বাইরের খবর, কানাডায় অবসান হলো জাস্টিন ট্রুডো যুগের। দেশটির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি। স্থানীয় সময় রোববার তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট। কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। এদিন সদস্যদের ভোটে দলটির নতুন নেতা বাছাই হয়। এতে 86% ভোট পেয়ে লিবারেল নেতৃত্বের দৌড়ে জয়ী হয়েছেন মার্ক কার্নি। দলীয় প্রধানই দেশটির প্রধানমন্ত্রী হয়ে থাকেন। কার্নি কানাডার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই কাজের অভিজ্ঞতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ধর্ষণের প্রতিবাদে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিচার দাবিতে বিক্ষোভ। মাগুরায় 4 আসামি রিমান্ডে, আইনি সহযোগিতা না দেওয়ার ঘোষণা আইনজীবীদের। পূর্বাচলে প্লট জালিয়াতির অভিযোগ, শেখ হাসিনা সহ পরিবারের বিরুদ্ধে 6 মামলার চার্জশিটের অনুমোদন দুদকের। আসামির তালিকায় সাবেক প্রতিমন্ত্রী সহ আরও 2 জন। এবং গুমের পর দিন কাটত ক্রস ফায়ারের শঙ্কায়, জড়িতদের বিচার দাবি বিএনপি নেতা সালাউদ্দিনের। চৌধুরী আলমের গুমের বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ পরিবারের। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।